আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকে বেসিক ইলেকট্রিসিটি আরও একটি নতুন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের লাইভটি খুব তাড়াতাড়ি এবং খুব শর্ট সময়ে তোমাদের খুব শর্ট একটা সুন্দর সিলেবাস দেওয়ার জন্য আমি লাইভে এসেছি। তোমাদেরকে এমন একটা সুন্দর সিলেবাস বা এমন একটা শর্ট সাজেশন দিব, সেই সাজেশনের মধ্যে তোমরা হচ্ছে পুরো বেসিক ইলেকট্রিসিটি যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় কমন পাওয়ার মতো প্রশ্ন এই সবগুলো কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু ইনভাইট দাও, আমরা লাইভ ক্লাসটি শুরু করে দেব খুব তাড়াতাড়ি। তাহলে আজকে আমরা লাইভ ক্লাসটি শুরু করে দিলাম, ঠিক আছে? আমরা হচ্ছে তোমাদের হচ্ছে খুব অল্প সময়ে লাইভ ক্লাসটি শেষ করব। খুব অল্প কিছু প্রশ্নের মাধ্যমে আমরা হচ্ছে পুরো লাইভ ক্লাসটি শেষ করব, ঠিক আছে? খুবই খুবই অল্প, যেখানে হচ্ছে তোমরা খুবই অল্প প্রশ্নের মাধ্যমেই যেন পুরো এই বেসিক ইলেকট্রিসিটি ক্লাসটাতে ফুলফিল অ্যান্সার করতে পারবো, সেটাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি। আগে তোমরা লাইভ ক্লাসটি সম্পূর্ণটা দেখো এবং পরবর্তীতে তোমাদের যা কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে নেব, ঠিক আছে? আগে তোমরা লাইভ ক্লাসটি আগে শেষ করো। তা এখন সর্বপ্রথম আমরা হচ্ছে আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের এই সাজেশনটা এমন ভাবে সাজিয়েছি খুবই অল্প প্রশ্ন, যেখানে খুবই অল্প প্রশ্নের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, এটা শেষ করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে যেটা শিখবো সংক্ষিপ্তর জন্য আমি তোমাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো বলবো না, আমি শুধু তোমাদের সংক্ষিপ্ত আর রচনামূলক এই দুইটি প্রশ্ন দাগাই দিব, কারণ সংক্ষিপ্ত থেকে কমন খুবই কম পাওয়া যায়, যেগুলো তোমাদের সালের আছে। ভালো করে শুনো, অতি সংক্ষিপ্তের জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যতগুলো তোমাদের কি সালের প্রশ্ন রয়েছে 15 সালের উপরে বা 13-14 সালের যে প্রশ্নগুলো 13-14 সাল পর্যন্ত এই 22-23 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো প্রশ্ন করবে, তাহলে অতি সংক্ষিপ্ত 10-এর মধ্যে তোমরা 10 পাবে, 10-এর মধ্যে 10 পেয়ে যাবে আশা রাখতেছি। এখন সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি এখন আলোচনা করতে যাই তাহলে পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের অনেক সময় লস হবে, যার কারণে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করতেছি না। তোমাদের জন্য জাস্ট শুধু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আমি আলোচনা করব। তাহলে এখন হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে গেলাম প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের মূলত যেটা পড়তে হবে, এক নম্বরে বিশেষ করে যেটা পড়বো সেটা হচ্ছে কি কপার
অ্যালুমিনিয়াম এবং হচ্ছে কি জার্মেনিয়াম, এই তিনটার ইলেকট্রন বিন্যাস, জাস্ট কপার, অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়াম, এই তিনটার বাইরে আর কোনো ইলেকট্রন বিন্যাস করার দরকার নাই। এই তিনটার মধ্য থেকে ইলেকট্রন বিন্যাস থাকবে যদি দেয়। যদি প্রশ্নপত্রে তোমাদের কি হয় ইলেকট্রন বিন্যাস দেয়, তাহলে এই তিনটার বাইরে দিবে না, কখনো দিবে না, এটা শিওর হয়ে থাকো। এতটুকু ফরিদ ভাইয়ের উপরে কি করো, বিশ্বাস রাখো যে কপার, অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়াম এর বাইরে কি করবে না, তোমাদের হচ্ছে কি করবে না, কোনো প্রকার ইলেকট্রন বিন্যাস দিবে না। এই তিনটে ইলেকট্রন বিন্যাস খুবই ভালো করে পড়বা, যদি এখান থেকে প্রশ্ন দেয় এই তিনটার বাইরে দিবে না। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহের প্রতিক্রিয়া। বিদ্যুৎ যদি কি হয় কোনো বস্তুর উপর দিয়ে প্রবাহিত হয় বা কোনো ব্যক্তির উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে কি পরিমাণ প্রতিক্রিয়া আসবে, এই প্রতিক্রিয়াটা হচ্ছে তোমরা কি করবা, পড়বা। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ভোল্টেজ কারেন্ট, ভোল্টেজ, ভোল্টেজ ও কারেন্ট। ভোল্টেজের সংজ্ঞা পড়বা, কারেন্টের সংজ্ঞা পড়বা, এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে আলোচনা আছে, ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক আছে, এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। মানে ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে যে জ্ঞানটুকু তোমার থাকলে ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে লিখতে পারবা, এবং তাদের মধ্যে পার্থক্য লিখতে পারবা, এবং তাদের মধ্যে সম্পর্কটা লিখতে পারবা, সেই আলোচনাটাকেই শুধু পড়বা। এই 3টা প্রশ্ন প্রথম অধ্যায়ে সংক্ষিপ্তর জন্য, খ বিভাগের জন্য এই 3টা যদি প্রশ্ন পড়ো তাহলেই তোমার জন্য এনাফ। ঠিক আছে, খুব শর্ট সাজেশন। কি পড়বো, কপার, অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামের কি ইলেকট্রন বিন্যাস। দ্বিতীয়ত হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহের প্রতিক্রিয়া, কি প্রতিক্রিয়া আসবে। তৃতীয় হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্ট। তোমরা হচ্ছে তাড়াতাড়ি এই প্রশ্নগুলো একটু লিখে নিতে পারো। তাহলে প্রথম অধ্যায়ের জন্য এই 3টা অতি সংক্ষিপ্তই তোমাদের জন্য যথেষ্ট, আর অতি সংক্ষিপ্ত লাগবে না। এবার চলে যাবো আমরা রচনামূলকে। প্রথম অধ্যায়ের জন্য তোমাদের রচনামূলক জাস্ট পড়বা শুধু কয়টা, 2টা। রচনামূলক পড়বা কয়টা, 2টা। 1 নাম্বার হচ্ছে কি ওই যে অতি সংক্ষিপ্তর জন্য যে প্রশ্নটা পড়বা, কি ভোল্টেজ, ভোল্টেজ, কারেন্ট, আরেকটা শুধু যুক্ত হবে কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কি পার্থক্য বা তাদের মধ্যে আলোচনা। ঠিক আছে, রচনামূলকের জন্য প্রথম অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট, ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে আলোচনা বা তাদের মধ্যে পার্থক্য। দ্বিতীয় আরেকটি যেটা পড়বা সেটা হচ্ছে কি কপার এবং অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী। তার মানে কপার এবং অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী বলতে এর আগে যেটা বললাম যে কপার, অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়ামের হচ্ছে কি যে ইলেকট্রন বিন্যাস, ওই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি আমাদের গঠন প্রণালী। তার মানে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো খুবই প্রায় একই। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা সংক্ষিপ্তের জন্য কয়টা, 3টা, আর রচনামূলকের জন্য জাস্ট শুধু 2টা। এতটুকু পড়লেই তোমাদের জন্য প্রথম অধ্যায় ক্লিয়ার, বেশি পড়া লাগবে না। ঠিক আছে, আজকে আমার ক্লাসটা দেখো, কালকে হচ্ছে পরীক্ষায় লিখবা আর বলবা যে ফরিদ ভাই মনে হয় কোশ্চেন তৈরি করছে। ঠিক আছে, আজকে ক্লাসটা দেখো, কালকে যখন পরীক্ষা দিবা তখন মনে মনে ভাববা যে মনে হয় ফরিদ ভাই মনে হয় কোশ্চেন তৈরি করছে। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায় ক্লিয়ার। এবার চলে আসলাম কোথায়, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে সংক্ষিপ্তর জন্য আমরা শুধু প্রশ্ন পড়বো অনলি 2টা, আর রচনামূলকের জন্য প্রশ্ন পড়বো অনলি 1টা।
তিনটা প্রশ্ন পড়ে দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার, খুবই সোজা। 1 নম্বরে যেটা পড়বা আমাদের কি পরিবাহী, অপরিবাহী এবং হচ্ছে কি অর্ধ পরিবাহী। পরিবাহী কাকে বলে এর সংজ্ঞা, অর্ধপরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে এর সংজ্ঞা এবং এর কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, প্রত্যেকটারই কি রয়েছে, সংজ্ঞা রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে। এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়বা এবং এই তিনটার মধ্যে পার্থক্য, পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহী কি, ঠিক আছে, এগুলোর যে পার্থক্যগুলো আছে সেটা পড়বা। ঠিক আছে, প্রশ্ন এভাবে থাকতে পারে পরিবাহী এবং অপরিবাহীর মধ্যে পার্থক্য, অপরিবাহী বা অর্ধপরিবাহীর পার্থক্য, অথবা তিনটার মধ্যেই যে পার্থক্য এই পার্থক্যগুলো কি করো, আলোচনা করো। ঠিক আছে, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সংক্ষিপ্তর জন্য যে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, কি কি বিষয়ের উপর নির্ভরশীল, তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স কি বিষয়ের উপর, তোমরা আমার সাথে সাথে একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর শেষে তোমাদের জন্য একটু সারপ্রাইজ রয়েছে, তাহলে আমাদের সাথে সাথে লিখলে হচ্ছে তোমার হচ্ছে পরের যে সময়টা আছে সেটা একটু কি হয়ে যাবে, সঞ্চয় হবে। তাহলে দ্বিতীয়ত আমরা যে প্রশ্নটা বলবো যে পরিবাহীর রেজিস্ট্যান্স, আর থেকে শিখবো আমরা হচ্ছে রেজিস্ট্যান্স, পরিবাহীর রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল। এই দুইটা প্রশ্ন জাস্ট পড়বা দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্তর জন্য। আর রচনামূলকের জন্য যে প্রশ্নটা পড়বা একটা প্রশ্ন শুধু। রচনামূলকের জন্য কয়টা প্রশ্ন, একটা প্রশ্ন, সেটা হচ্ছে রোধের সূত্র। কিসের সূত্র, রোধের সূত্র। রোধের সূত্রটা আমরা কি জানি, আর ইকুয়াল রো এল বাই এ, আর ইকুয়াল রো এল বাই এ। জাস্ট এই তিনটা সূত্র পড়বা তোমাদের জন্য, তিনটা জিনিস পড়বা তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় এনএফ, আর বেশি কিছু পড়া লাগবে না। ওকে, তাহলে এই তিনটা প্রশ্ন পড়বা, একটা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য বা আলোচনা, দ্বিতীয় হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স কি বিষয়ের উপর নির্ভরশীল, তৃতীয় প্রশ্ন হচ্ছে রোধের সূত্র আর ইকুয়াল রো এল ডিভাইডেড বাই এ এর প্রমাণ। ওকে, দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার, অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, খুবই অল্প সময়ে আমরা কি করব, শেষ করে দিব। হ্যাঁ, তোমাদের একজন কমেন্ট করেছে ভাই বাসা বাড়ির ম্যাথটা একটু বুঝাই দেন। ঠিক আছে, অবশ্যই বুঝাই দিব, বাসা বাড়ির ম্যাথটা অবশ্যই তোমাদের জন্য ক্লিয়ার করে দেব। তোমাদের বলে রাখি মজা আছে, তোমাদের এমন করে দেব 6টার মধ্যে 5টা, 6টা রচনামূলক থাকে না, গ বিভাগে রচনামূলক থাকে কয়টা, 6টা, 6টার মধ্যে লিখতে হয় কয়টা, 5টা। এই 6টার মধ্যে কয়টা লিখতে হয়, 5টা লিখতে হয়। আমি তোমাদের 5টায় ধরাই দিব, কি করব, 5টা রচনামূলকই তোমাদের আমি কমন দিয়ে দিব, তোমরা শুধু জাস্ট পরীক্ষার খাতায় কি করবা, লিখে আসবা, শুধু সাথে থাকো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অধ্যায় গেল। তৃতীয় অধ্যায়ের জন্য, তৃতীয় অধ্যায়ে হুবহুব আবার আমরা কি করব, জাস্ট শুধু 2টা প্রশ্ন করব, সংক্ষিপ্ত এবং রচনা। তৃতীয় অধ্যায়ে একবারে মজা, মজার মানে মজা, রচনা এবং হচ্ছে সংক্ষিপ্ত, রচনা এবং সংক্ষিপ্ত দুইটার জন্য অনলি জাস্ট 2টা প্রশ্ন পড়বো, বেশি পড়ার দরকার নাই, অনলি 2টা পড়লেই তৃতীয় অধ্যায় আমাদের জন্য এনাফ। 1 নাম্বার হচ্ছে কি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা প্রমাণ আছে। 1 নাম্বার হচ্ছে কি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি রয়েছে, একটা প্রমাণ আছে। কি প্রমাণটা আছে, 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3। রেকর্ড ক্লাসে কিন্তু এই প্রমাণটা তোমাদের দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখন এই প্রমাণ যদি করতে যাই তাহলে তোমাদের সময় অনেকটা অপচয় হবে, কিন্তু তোমরা এই অনেক প্রমাণ কি অনেকেই পারো, খুবই একটা ইজি প্রমাণ, তেমন কঠিন কিছু নাই, তোমরা এই প্রমাণটা করবা। প্রশ্ন নাম্বার 1, এটা সংক্ষিপ্তটা আসতে পারে, রচনামূলকও আসতে পারে, সংক্ষিপ্ত এবং রচনা দুইটাই লিখছি। ঠিক আছে, 2 নাম্বার যে প্রশ্নটা পড়বা সেটা হচ্ছে কি, ক্যাপাসিট্যান্স কিভাবে শক্তি সঞ্চয় করে রাখতে পারে, ক্যাপাসিট্যান্স কিভাবে শক্তি সঞ্চয় করে রাখতে পারে, এবং হচ্ছে তার একটা প্রমাণ রয়েছে কি, W = ½ CV²। এটা একটা প্রমাণ আর এটা একটা প্রমাণ, এই 2টা প্রমাণ করবা এবং 2টা প্রশ্ন করবা, তৃতীয় অধ্যায় তোমার জন্য এনাফ। ঠিক আছে, তৃতীয় অধ্যায় আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, কি এর থেকে সহজ আরো লাগবে, এর থেকে সোজা আর কি হতে পারে বলো, এর থেকে সোজা
হবে না। আমি একবারে তোমাদের জন্য কি করেছি, একবারে সোজা করে দিচ্ছি। তাহলে তৃতীয় অধ্যায় আমাদের শেষ। এবার চতুর্থ অধ্যায়, ঠিক আছে। চতুর্থ অধ্যায় তোমাদের জন্য আমি আরো ইজি করে দিছি। চতুর্থ অধ্যায় সংক্ষিপ্তর জন্য আমরা পড়বো কয়টা, 4টা সূত্র। চতুর্থ অধ্যায়ের জন্য আমরা পড়বো কয়টা সূত্র, অনলি 4টা সূত্র। এই 4টা সূত্র, সরি 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের মধ্যে রয়েছে আমাদের কি, সংক্ষিপ্ত এবং রচনা। 4টা প্রশ্ন পড়ে হয়ে যাবে কি আমাদের সংক্ষিপ্ত, সাথে রচনা দুইটাই হয়ে যাবে। সংক্ষিপ্ত হবে, রচনা হবে। কয়টা প্রশ্ন, 4টা প্রশ্ন, শুধু 4টা। 1 নম্বরে পড়বো কি, ওহমের সূত্র। 1 নম্বরে পড়বো কি, ওহমের সূত্র। ওহমের সূত্র, ওহম সম্পর্কিত 2-3টা প্রশ্ন হতে পারে, যে ওহমের সূত্র কি, বা ওহমের সূত্রের বিবৃতি করো, অথবা ওহমের সূত্রের সীমাবদ্ধতা কি, ঠিক আছে। আর ওহমের সূত্রটা আমরা কি জানি, V = I/R, ঠিক আছে। তো আবার অনেক সময় বলতে পারে যে ওহমের সূত্র হচ্ছে কি, প্রমাণটাও লিখো, ঠিক আছে। তো ওহম সম্পর্কিত 3টা প্রশ্ন, ওহম কি বা ওহমের সূত্রটি বিবৃত করো, অথবা ওহমের সূত্র কি করে প্রমাণ করো, অথবা ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে জুলের সূত্র কি, জুলের সূত্র। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, জুলের সূত্রের প্রমাণটা করব, ঠিক আছে। জুলের সূত্রের প্রমাণ, এই প্রমাণগুলো তোমরা অনেক আগে করছো, আমি জাস্ট শুধু তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি। এটা খ বিভাগও আসতে পারে, গ মানে সংক্ষিপ্ত তো আসতে পারে, আবার রচনামূলকও আসতে পারে। এখানে আরেকটা তোমাদের প্রমাণ রয়েছে, h = I²RT/J, ঠিক আছে। এইটার একটা প্রমাণ রয়েছে, এই প্রমাণটা করবে। এই প্রমাণটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত তো আসতে পারে, রচনামূলকও আসতে পারে, ঠিক আছে। আর এই অধ্যায়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমাদের খ বিভাগে বিশেষ করে এই অধ্যায় থেকে ছোট ম্যাথ দিয়ে থাকে। চতুর্থ অধ্যায় থেকে কি করে, খুবই ছোট্ট একটা কি ম্যাথ দেয়। যেমন হতে পারে কি, 5 রেজিস্ট্যান্স বিশিষ্ট, বললো কি 5 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট কি করা হলো, একটি তারে বা বর্তনীতে কি করা হলো, 120 ভোল্ট দেওয়া হলো। তাহলে এই 20 ভোল্ট দেওয়া হলে আই কত, কারেন্ট কত। কারেন্ট বের করতে একবারই ইজি। তাহলে আমরা চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য, এই রচনামূলকের জন্য এই 3টা সূত্র, আর খ বিভাগের জন্য এটা, আবার খ বিভাগের জন্য সম্পূর্ণ গুলা, ঠিক আছে। তাহলে চতুর্থ অধ্যায়ে এই হচ্ছে আমাদের জিনিস। এখন কথা হচ্ছে যে আমরা চলে যাব কি, একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে। 1 থেকে 4র মধ্যে, 1 থেকে 4 এই 4 অধ্যায়ের মধ্যে তোমরা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক একটা কমন পেতে পারো। যতগুলো বললাম রচনামূলক, একটা সর্বনিম্ন কমন পাবা। 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে একটা সর্বনিম্ন রচনামূলক কমন পাবা। যে কয়েকটা বললাম, এই কয়েকটার ভিতরে একটা পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার যেটা আলোচনা করব, পঞ্চম অধ্যায়, ঠিক আছে। এই পঞ্চম অধ্যায় থেকে একটা ধরে রাখো, রচনা। পঞ্চম অধ্যায় থেকে একটা রচনা। এরপর আলোচনা করব কি, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে একটা রচনা। তাহলে রচনামূলক হইল কয়টা, 3টা। আর লাগে কয়টা, 2টা আসতেছি। তাহলে পঞ্চম অধ্যায় আগে আলোচনা করি, ঠিক আছে। পঞ্চম অধ্যায়টা আমরা আগে আলোচনা করব, কারণ পঞ্চম অধ্যায় থেকে একটা রচনামূলক 100% সিওর আমাদের থাকবে, ঠিক আছে। তাহলে পঞ্চম অধ্যায়ে আমরা সংক্ষিপ্ত জন্য প্রশ্ন করব কয়টি, 2টি। সংক্ষিপ্ত জন্য প্রশ্ন করব কয়টি, 2টি। 1 নাম্বার হচ্ছে কি, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট আর হচ্ছে কি, প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট কি বা সিরিজ সার্কিটের সংজ্ঞা, অথবা প্যারালাল সার্কিট কি, অথবা প্যারালাল সার্কিটের সংজ্ঞা। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য অথবা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য। সিরিজ এবং প্যারালাল এই দুইটার মধ্যে কমন এটা পাবা প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা কমন পাবা যে সিরিজ এবং প্যারালালের মধ্যে পার্থক্য কি, বা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য অথবা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা পড়বা সেটা হচ্ছে কি, একটা আদর্শ সার্কিট, ঠিক আছে। আমরা এই অধ্যায়ে সার্কিট নিয়ে আলোচনা করতেছি। একটা আদর্শ সার্কিটের কি কি দরকার, প্রয়োজনীয় মালামাল বা প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে। একটা আদর্শ সার্কিট, এই প্রশ্নটা কিন্তু বারবার আসেই থাকে, ঠিক আছে। আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান
ঠিক আছে। আরেকটা প্রশ্ন আসতে পারে কি আদর্শ সার্কিটের চিত্র, আদর্শ সার্কিটের চিত্র। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন পড়লেই তোমাদের জন্য কি পঞ্চম অধ্যায়ে সংক্ষিপ্তর জন্য এনাফ। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে সংক্ষিপ্তর জন্য এনাফ। ঠিক আছে, আর রচনামূলকের জন্য আমরা একটা পড়ব। রচনামূলকের জন্য একটা প্রশ্ন তোমাদের থাকবে, সেটা হচ্ছে সার্কিটের ম্যাথ। ঠিক আছে, তোমরা সার্কিটের ম্যাথ পঞ্চম অধ্যায়ে দেখে থেকেছো। আমি তোমাদের বিশেষ করে যে সার্কিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে যেই সার্কিটটা তোমাদের প্রশ্নে আসার মতো, সেই সার্কিটটা সম্পর্কে তোমাদের একটু বলি। সেই সার্কিটটা হচ্ছে কি, ধরে নাও এখানে তোমাদের একটা ভোল্ট দেওয়া থাকবে, ধরে নিলাম 100। এখানে একটা রোধ দেওয়া থাকবে, এখানে একটা রোধ দেওয়া থাকবে। ঠিক আছে, এর বাইরে হয়তো দিবে না, এখানে দিবে না, হয় এখানে দিবে না হয় এখানে দিবে, অথবা এখানে একটু বাড়ায় দিতে পারে, এইভাবে দিতে পারে। ঠিক আছে, এর বাইরে দিবে না। যদি এভাবে দেওয়া থাকে তার মানে এটা শর্ট সার্কিট, এটা পুরোটাই কি হয়ে যাবে, বাদ দেওয়া যাবে। আর যদি এটুকু না দেওয়া থাকে তাহলে এটা আমাদের প্যারালাল, এটার সাথে এটা সিরিজ, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা সিরিজ। সম্পূর্ণ রোধ বের করবা, রোধের সাথে এটা কাজ করবা, শেষ। ঠিক আছে, তাহলে তোমাদের কি আমাকে প্যারালালের অঙ্ক দেখাইতে হবে, সিরিজ অথবা প্যারালালের অঙ্ক? সিরিজ অথবা প্যারালালের অঙ্ক কি আমাকে দেখাইতে হবে? সিরিজ অথবা প্যারালালের অঙ্ক যদি তোমাদের দেখাইতে হয় তাহলে আমাকে একটু বলো। আর যদি তোমরা সিরিজ এবং প্যারালালের অঙ্ক পারো তাহলে আমি কি করব না, সিরিজ এবং প্যারালালের অঙ্ক দেখাবো না, সামনে এগিয়ে যাব। সিরিজ এবং প্যারালালের অঙ্ক তোমরা করে আসছো, তারপরে আমি একটু দেখাই দিই। দেখো তোমাদের বইয়ে যাদের হক এবং টেকনিক্যাল যেই বই থাকবে কোনো বইয়ে এক লাইনেই হচ্ছে তোমাদের কি সিরিজ এবং প্যারালাল কি করা হয়েছে, একটা লাইনে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করা হয়েছে। এটা তোমাদের বুঝতে কি হতে পারে, অনেকের কাছে কি হতে পারে, কঠিন মনে হতে পারে। আমি শুধু জাস্ট একটু বুঝাই দিই। এটা মনে করলাম 2, এটা 4, এটা 6, এটা 5, এটা 3। ঠিক আছে, সবগুলো ওহমে দেওয়া আছে। তাহলে সলভ করব কিভাবে? সর্বপ্রথম এটা নিব, ঠিক আছে, এটা নিলাম। এটা হচ্ছে আমাদের কত, 2, এবং এটা হচ্ছে কি 4। তাহলে এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে। যখন প্যারালাল থাকবে তখন কি রেজিস্ট্যান্স দুইটির গুণফল ডিভাইডার হচ্ছে কি রেজিস্ট্যান্স দুইটির যোগফল। তাহলে কত, 4 2 8, আর নিচে হচ্ছে 6। তার মানে সামথিং একটা পয়েন্ট আসবে। ঠিক আছে, আমি মনে করলাম 1.5, এটা ধরেই নিলাম। ঠিক আছে, এটা কি করছি, ধরে নিছি 1.5। তাহলে এই টোটালটার আমাদের মান আসলো কত, 1.5। তখন এইটুকু আর থাকবে না, তখন হয়ে যাবে কি এটা একটা হয়ে যাবে, যেটা হচ্ছে 1.5। এটার সাথে এটা কি সিরিজে, তার মানে 6 প্লাস 1.5, তার মানে হচ্ছে 7.5। তার মানে এটা তখন কি হয়ে গেল, চলে গেল। এখন এটার সাথে এটা আবার কিসে আছে, এইটুকুর মান হচ্ছে কি 7.5। এটার সাথে এটা প্যারালালে আছে, তার মানে 7.5 ডিভাইড ইনটু হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে কি 7.5 প্লাস 5। তাহলে এই যে মানটা পাবো সেটা হয়ে যাবে কোথায়, এইখানে। মনে করলাম হচ্ছে কি 7.8। তাহলে এটা হয়ে গেল কি 7.8। তাহলে এটার সাথে এটা আবার কি হয়েছে, এই সম্পূর্ণ এই দিকটা কাজ শেষ। তাহলে এটার সাথে এটা সিরিজ, তার মানে হচ্ছে কি 3 প্লাস 7.8। তোমরা এভাবে কাজগুলো করবা, তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর বইয়ের নিয়মে যদি তোমরা করতে যাও তাহলে তোমাদের জন্য একটি কুইকি হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, পঞ্চম অধ্যায় অবশ্যই তোমাদের ভালো করে করতে হবে, কারণ পঞ্চম অধ্যায় থেকে কি থাকবে, একটা প্রশ্ন তোমাদের থাকবেই। ঠিক আছে, পঞ্চম অধ্যায়টা কি করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। পঞ্চম অধ্যায় থেকে একটা রচনামূলক থাকবেই। ঠিক আছে, আর এই পঞ্চম অধ্যায়ে তোমাদের মাঝে মাঝে আরেকটা প্রমাণ দিয়ে থাকে। ওই যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা যে প্রমাণ করলাম, এটাও সেই একই ক্ষেত্রে, সেটা হচ্ছে কি 1 বাই কি রোধের ক্ষেত্রে 1 বাই RC ইকুয়াল 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ডট ডট 1 বাই R পাওয়ার n। এর আগে আমরা যে প্রমাণটা দেখলাম 1 বাই কি তোমার হচ্ছে কি সিরিজ সার্কিটের CS, তারপর হচ্ছে 1 বাই C1 1 বাই C2 1 বাই C3 ডট ডট ডট। ঠিক আছে, সেই প্রমাণের এই প্রমাণ হুবহু এক। ঠিক আছে, তো সেইভাবে এই প্রমাণটাও তোমরা একটু দেখতে পারো, বলা যায় না এটা দিতে পারে, তবে সার্কিটের ম্যাথ দেওয়ার সম্ভাবনা 90%, আর এই প্রমাণ দেওয়ার সম্ভাবনা
1%, ঠিক আছে। তাহলে পঞ্চম অধ্যায়ে আমাদের আলোচনা এতটুকুই। আমি তোমাদের জন্য এই সাজেশনটা চাইছি এত অল্পভাবে, খুবই শর্ট আকারে, যেন তোমরা হচ্ছে কি করো, অল্প পড়ে হচ্ছে কি ভালো রেজাল্ট করতে পারো। এবার ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আমরা সংক্ষিপ্তর জন্য প্রশ্ন করব কয়টি? দুটি। এটারও করব কয়টি? দুটি। তোমাদের বইয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, আমি সেখান থেকে একবারে শর্ট করে নিয়ে আসছি, যাতে তোমরা হচ্ছে কি খুব অল্প সময় পড়ে ভালো রেজাল্ট করতে পারো। এক নম্বর হচ্ছে কি বৈদ্যুতিক এনার্জি এবং বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে সম্পর্ক। বৈদ্যুতিক এনার্জি ও পাওয়ার, এটা সম্পর্কে একটু পড়বা। বৈদ্যুতিক এনার্জি কি, বৈদ্যুতিক পাওয়ার কি, এবং বৈদ্যুতিক এনার্জি এবং পাওয়ারের মধ্যে সম্পর্ক, অথবা বৈদ্যুতিক এনার্জি এবং বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, বৈদ্যুতিক এনার্জি এবং বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে সম্পর্ক এবং বৈদ্যুতিক এনার্জি এবং বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে কি পার্থক্য, এটা পড়বা। ঠিক আছে, পার্থক্য আসতে পারে, বলা যায় না। এখান থেকে এটা প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট, বৈদ্যুতিক পাওয়ার এবং বৈদ্যুতিক এনার্জি সম্পর্কিত। 2 নম্বরে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমার মাঝে মাঝে রচনামূলকেও দিয়ে থাকে। সেটা হচ্ছে কি, আমাদের মিটার আছে কয়টা? 3টা। এটা হচ্ছে অ্যামিটার, ভোল্ট মিটার আর হচ্ছে ওয়াট মিটার। ঠিক আছে, অ্যামিটার, ভোল্ট মিটার আর হচ্ছে কি ওয়াট মিটার। ঠিক আছে, এই 3টা মিটারের মধ্যে আমাদের কি থাকতে পারে? সংযোগ চিত্র। বলতে পারে যে অ্যামিটার, ভোল্ট মিটার এবং ওয়াট মিটারের মধ্যে কি করো? সংযোগ চিত্র প্রদান করো। এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বলা যায় না তোমাদের পরীক্ষার প্রশ্ন হয়তো এটা দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে অ্যামিটার, ভোল্ট মিটার এবং ওয়াট মিটারের যে চিত্র, সংযোগ চিত্র, এই সংযোগ চিত্রটা অবশ্যই তোমরা কি করবা? পড়বা। এখন কথা হচ্ছে যে এই 2টা প্রশ্ন পড়লেই মোটামুটি ষষ্ঠ অধ্যায়ের শেষ। ঠিক আছে, এখন ষষ্ঠ অধ্যায়ের জন্য রচনামূলক যে প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের একটা দিয়ে থাকে, রচনামূলকের একটা প্রশ্ন দিয়ে থাকে, সেটা হচ্ছে কি কারেন্ট বিল। ঠিক আছে, কারেন্ট বিল নির্ণয়। কারেন্ট বিল নির্ণয়, এটা কিন্তু একটা তোমাদের কি করবে? থাকবে। তো কারেন্ট বিল যে নির্ণয়, এই কারেন্ট বিল নির্ণয় তোমাদের একটু আমি দেখাই নাকি। কারেন্ট বিল নির্ণয়, একজন তোমাদের কমেন্ট করেছে কারেন্ট বিল নির্ণয়টা হচ্ছে কি, একটু দেখাই দিতে। আমি খুব সংক্ষেপে দেখাবো যে কারেন্ট বিল তোমাদের বইয়ে কিন্তু একটু কঠিন করে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের বইয়ে কারেন্ট বিল নির্ণয় অনেক একটু কঠিন করে দেওয়া আছে, আমি তোমাদের সহজ করে দেব কিভাবে তোমরা প্রত্যেকটা খুব সহজে কি করবা? কারেন্ট বিল বের করতে পারবা। আমি একটা বই থেকে উদাহরণের সাহায্য নেই। ঠিক আছে, তো এখানে তোমরা কি করবা? বইয়ে যেভাবে করছি সেভাবে করবা না, সেভাবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। তা আমি তোমাদের যেভাবে শিখাচ্ছি সেটা দেখো। প্রথমে হচ্ছে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কি দেওয়া থাকবে? 3টা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে ওয়াট, দ্বিতীয় হচ্ছে কি ঘন্টা, তৃতীয় হচ্ছে কি সংখ্যা। কি দেওয়া থাকবে? 1 নম্বর হচ্ছে কি ওয়াট, 2 নম্বর হচ্ছে কি সংখ্যা, 3 নম্বর হচ্ছে কি ঘন্টা। এই 3টা জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া থাকতে পারে। তোমার হচ্ছে পাখার ক্ষেত্রে দেওয়া থাকতে পারে, তারপর লাইটের ক্ষেত্রে দেওয়া থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রে কি, পাখার ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে, টিউব লাইটের ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই 3টা জিনিস দেওয়া থাকবে। যেমন একটা প্রশ্ন বলতেছে একটি বাড়িতে 100 ওয়াটের 10টি বাতি, 100 ওয়াটের 10টি বাতি, তার মানে এখানে কত? 100 ওয়াটের সংখ্যা হচ্ছে কতটি? 10টি বাতি। কয় ঘন্টা চলে? 6 ঘন্টা চলে, 6 ঘন্টা চলে। ঠিক আছে, এই 3টা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে কি করবে? দেওয়া থাকবে। তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে কি, এখানে লিখবা যে কি কিসের জন্য বলছে? বাতির জন্য। তাহলে এখানে লিখবা, বেশি কিছু লেখার দরকার নাই, বাতির জন্য লিখবা শুধু। বাতির জন্য কি এই 3টা গুণ করবা, 100 ইনটু 10 ইনটু 6, এখানে এটা লিখে রাখবা। এটার একক হবে কি? ওয়াট পাওয়ার আওয়ার। এই যে ওয়াট, আর এই যে হচ্ছে কি ঘন্টা, হচ্ছে কি আওয়ার, ওয়াট পাওয়ার আওয়ার। ঠিক আছে, এখানে আসবে আমাদের একক ওয়াট পাওয়ার আওয়ার। দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে তোমাদের আছে কি, যে 60 ওয়াটের 5টি বাতি। কত ওয়াটের? 60 ওয়াটের কয়টি বাতি? 5টি বাতি। দৈনিক 5 ঘন্টা করে চলে। দৈনিক কয় ঘন্টা? 4 ঘন্টা করে চলে। তাহলে আমি কি লিখবো? আবার বাতির জন্য কত ওয়াটের? 60 ওয়াটের কয়টা? 5টা। কয় ঘন্টা চলে? 8 ঘন্টা চলে। এটার একক হবে কি? ওয়াট পাওয়ার আওয়ার। যতগুলো তোমাদের দেওয়া থাকবে সবগুলোরই কি থাকবে? একক আসবে কি? ওয়াট পাওয়ার আওয়ার। এখানে তোমাদের 2টা জিনিস তোমাদের ভুল হয়, সেটা হচ্ছে কি,
দুইটা জিনিসে তোমাদের ভুল হবে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কি মোটরের ক্ষেত্রে মোটর, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি টিভি বা টেলিভিশন। ঠিক আছে, মোটরেরটা দেওয়া থাকে তোমাদের কি এককে এইচপি এককে 0.5 এইচপি, টেলিভিশন দেওয়া থাকে কি এককে অ্যাম্পিয়ার এককে, টেলিভিশন কি এককে দেওয়া থাকে অ্যাম্পিয়ার এককে 0.50। এখন কথা হলো যে এর আগে আমাদের বাতি ছিল ওয়াট, পাখা ছিল ওয়াট, সবকিছুই ওয়াট, কিন্তু এখানে এইচপি দেওয়া আছে, এখানে এম্পিয়ার দেওয়া আছে। ঠিক আছে, এখন এই এইচপি কে আমাদের কি করতে হবে ওয়াটে নিয়ে যেতে হবে, এম্পিয়ার কেও ওয়াটে নিয়ে যেতে হবে, এই সবগুলো ওয়াটে নিয়ে যাবো। এইটাকে ওয়াটে নিয়ে যাওয়ার জন্য এর সাথে কি করতে হবে জানো 0.5 ইন্টু 746, আর এর সাথে প্রশ্নে তোমাদের কি করবে একটা ভোল্ট দেওয়া থাকবে, কি করা থাকবে একটা ভোল্ট, ওই ভোল্টটা আমরা কি করব গুণ করে দেব। প্রশ্নপত্রে যে ভোল্টটা দেওয়া থাকবে, এইখানে প্রশ্নপত্রে তোমাদের ভোল্ট দিতে কত 220, এগুলো গুণ করে আমরা কি করব ডাইরেক্ট এখানে বসাই দিব। তাহলে সবগুলো বসানোর পরে আমরা কি করব মোট লিখব, মোট মোট মনে করলাম আমি এখানে কত পাইলাম 1000 ওয়াট পাওয়ার আওয়ার, 1000 হ্যাঁ ধরলাম 10000 ওয়াট পাওয়ার আওয়ার আমি কি করলাম পেয়ে গেলাম, 10000 ওয়াট পাওয়ার আওয়ার আমি মোট পেলাম। ঠিক আছে, এখন এই মোটটাকে আমাদের কি করতে হবে, ওখানে দেওয়া আছে যে 1 ইউনিটে খরচ হয় 10 টাকা। কি করা হয় 1 ইউনিটে খরচ হয় কয় টাকা, খরচ 10 টাকা। তাহলে এখানে তো 1 ইউনিট, আমাদের এখানে ওয়াট পাওয়ার আওয়ার আছে, তাহলে ওয়াট পাওয়ার আওয়ার থেকে আমাকে কি নিয়ে আসতে হবে ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে ইউনিটে নিয়ে আসতে হলে কি করব, এটাকে কি করব 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো কিলোওয়াট পাওয়ার আওয়ার, কিলোওয়াট আওয়ার। এইটা ভাগ করলে আমরা কি পাচ্ছি 10 কিলোওয়াট আওয়ার, আর এই কিলোওয়াট আওয়ারটা হচ্ছে আমাদের কি ইউনিট, তাহলে আমরা পাইলাম কত 10 ইউনিট। তাই এই 10 ইউনিটটা কি একদিনের জন্য বের করলাম সবগুলো যোগ করে, তাহলে একদিনে আমার হচ্ছে খরচ হচ্ছে কত ইউনিট 10 ইউনিট, তাহলে এক মাসে কত খরচ হবে এক মাস, তাহলে এক মাস কত দিন 30 দিন, তাহলে 30 ইনটু 10 তাহলে কত 300, তাহলে এক ইউনিটের খরচ যদি হয় কয় টাকা 10 টাকা, তাহলে 300 ইনটু 10 কত 30000 নাকি, যেটা সেটাই হচ্ছে আমাদের টাকা, এটাই হচ্ছে আমাদের কি মাসিক বিল করা নিয়ম। কি পারা যাবে না, তোমাদের একজন প্রশ্ন বলছে ভাই এই ক্লাসটা ইউটিউবে পাবো না ভাই, আমি আগের নোটগুলো তুলতে পারি না। সমস্যা নাই, তুমি এই ক্লাসটা ইউটিউবে পাবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, তুমি এই ক্লাসটা পাবে ইউটিউবে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। ঠিক আছে, সে পর্যন্ত তোমাকে অপেক্ষা করা লাগবে। এখন কথা হচ্ছে যে এটা পাইলাম কি আমাদের 10 ইউনিটের টাকা, তাহলে মোটামুটি আমরা বের করে নিলাম। এখন তোমাদের এই দিক তো ভেজাল লাগায়, আরেকটা ভেজাল লাগায়, সেটা হচ্ছে মাসের ক্ষেত্রে। এখন কোন মাস কি আছে 28 দিনে আছে, আবার 29 দিনে আছে, আবার 30 দিনে আছে, আবার 31 দিনে আছে। 30 এবং 31 দিনের মাসগুলো আমরা কিভাবে হিসাব করতে পারি, এই যেভাবে ধরতে পারি। এটা জানুয়ারি মানে হচ্ছে কি 31, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস আমাদের হচ্ছে কি সবসময় ভেজাল হয় 28, আমরা জানি 28 মাস, কিন্তু কোনো কোনো সময় 29 হয়, ওটা আসতেছি। তারপর মার্চ, এপ্রিল, মে, জুন, যদি উপরে হয় তাহলে 31, আর যদি মাঝে হয় তাহলে কি 30 মাস। আবার দেখো যদি এখানে হয় তাহলে কি 31 মাস, আর যদি মাঝে হয় তাহলে হচ্ছে কিসে মাস 30 মাস। এভাবে আমরা হিসাব করবো, আর কারো যদি এমনিতেই মনে থাকে তাহলে তো ভালোই। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে বলে যে অমুক বছরের ফেব্রুয়ারি মাস বললেই তোমাদের একটু ভেজাল হবে, কারণ ফেব্রুয়ারি মাস হয় কত দিনে 28 দিনে অথবা 29 দিনে। এখন 28 দিনে কখন হয় আর 29 দিনে কখন হয়, এটা হচ্ছে প্রশ্ন। 28 দিনে কখন হয় আর 29 দিনে কখন হয়। 28 দিন সচরাচর প্রত্যেক বছরে হয়ে থাকে, 28 দিন সচরাচর প্রত্যেক বছর হয়ে থাকে, 29 দিন শুধু একটা বছরে হয়, সেটা কয়েক বছর পর পর। তো এই যে মাসটাতে 29 হয় সেটাকে বলা হয় কি বছর লিপিয়ার বছর, লিপিয়ার সাল। আর এই লিপিয়ার সাল কিভাবে বুঝবো, যদি আমি ধরে নিই 2020, এই যে 20 সংখ্যাটা আছে শেষের 2 ডিজিট, এই 2 ডিজিটকে কি করব 4 দ্বারা ভাগ করব। যদি ভাগফল পাওয়া যায় 4 5
20 পূর্ণ সংখ্যা যদি পাওয়া যায়, ভাগফল যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তার মানে এটা কি বছর? লিপ ইয়ার বছর। আর যদি লিপ ইয়ার বছর হয় তাহলে মাসের সংখ্যা কয়দিন হবে? কয়দিনের সংখ্যা হবে? 29 দিন। যদি লিপ ইয়ার বছর না হয় তাহলে সেটা কি বছর হবে? 28 দিন হবে। তার মানে আমি যদি ধরি 2021, তাহলে 21 কে কি করব? 4 দ্বারা ভাগ। তার মানে হচ্ছে কি 5 এর পরে পয়েন্ট আসতেছে, তার মানে এটা লিপ ইয়ার বছর না। আর লিপ ইয়ার বছর না মানে হচ্ছে সংখ্যা কত দিন? 28 দিন। তাহলে মোট ইউনিটকে কি করব? 28 দ্বারা গুণ করব। তার সাথে এক ইউনিটে যদি 60 টাকা 8 টাকা হয় তাহলে সেটার দ্বারা সেটা গুণ করলে আমরা কি পেয়ে যাব? অঙ্কের অ্যানসার পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে আমাদের কি তোমার হচ্ছে এর ম্যাথগুলো করতে হবে। কারেন্টের বিল নির্ণয়, কারেন্টের বিল নির্ণয়ের ম্যাথগুলো তোমাদের কি এভাবেই করা লাগবে। ষষ্ঠ অধ্যায়ে তোমাদের এই কারেন্ট বিল একটা আসবে। তাহলে মোটামুটি আমরা 1 থেকে 4 এখানে একটা রচনা পাবো। পঞ্চম অধ্যায়ে একটা রচনা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ষষ্ঠ অধ্যায়ে কি পাবো? একটা রচনা পাবো। তাহলে কয়টা রচনা হলো? 3টা রচনা হলো। সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত তো আমি বললাম, সংক্ষিপ্ত যেগুলো পাবো এগুলো মোটামুটি শিওর। ঠিক আছে? তাহলে 3টা পেয়ে গেলাম। আরো কমন পেতে কয়টা লাগে? 3টা। এখন বাকি অধ্যায়গুলো থেকে আমরা আরো 3টা কমন নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমাদের মোটামুটি 4টা প্রশ্ন পড়তে হবে সংক্ষিপ্তর জন্য। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। একটা নাম্বার হচ্ছে কি তার ও কেবল, কেবলের মধ্যে পার্থক্য। তার এবং কেবলের মধ্যে পার্থক্য। ঠিক আছে? আজকে আমি তোমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করবো। ঠিক আছে? তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আশা রাখছি তোমাদের হচ্ছে কি 100% আমি কমন দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো 1 নম্বরে যেটা প্রশ্ন পড়বা, তার এবং কেবলের মধ্যে পার্থক্য। তার এবং কেবলের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার অনেক সময় আসতে পারে তারের বৈশিষ্ট্য, অনেক সময় আসতে পারে কেবলের বৈশিষ্ট্য, আবার আসতে পারে তার কি, অথবা আসতে পারে কেবল কি। তাহলে তার এবং কেবলের পার্থক্যটা যদি পড়ি তাহলে বাকি যে 3টা প্রশ্ন আছে সেই 3টা প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা আসবে হচ্ছে কি জয়েন্ট, জয়েন্ট করার ধাপ সমূহ। ধাপ সমূহ এটা কি করতে পারে? রচনাতেও আসতে পারে। এটা তো সংক্ষিপ্ত তো আসতে পারে, তার সাথে সাথে রচনাতেও আসতে পারে যে জয়েন্ট করার ধাপ সমূহ কি কি, বা কিভাবে একটা তার আরেকটার সাথে কি করা হয়? জয়েন্ট করা হয়। কিভাবে একটা তার আরেকটা তারের সাথে কি জয়েন্ট করা হয় সেটাও কি আসবে? সংক্ষিপ্ত তো আসতে পারে অথবা রচনামূলকেও আসতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে কি জয়েন্টের প্রকারভেদ। তোমাদের বইয়ে দেখবা জয়েন্ট বেশ কয়েক প্রকার আছে। ঠিক আছে? সেই প্রকারভেদগুলো আলোচনা করো। ঠিক আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে শোল্ডার। শোল্ডার কি? শোল্ডার কি বা শোল্ডারের কাজ কি বা শোল্ডার দ্বারা কি করা হয়, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, তোমাদের বইয়ে দেখবা যে এরকম কিছু লেখা আছে যে টু, এখানে তোমাদের দেখবা যে কিছু লেখা আছে 0.0034 ইঞ্চি তার কি। ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু দেখবা যে 2 কমা বা 2 থেকে বড় অথবা 2 থেকে ছোট, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে কি তোমাদের মাঝে মাঝে হচ্ছে এসে থাকে। ঠিক আছে? যে এত ইঞ্চি তার বলতে কি বোঝাবে, এত ইঞ্চি তার কি। ঠিক আছে? এই প্রশ্নটা একটু দেখবা। এই কয়েকটা প্রশ্ন করলে মোটামুটি তোমাদের সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্তের জন্য যথেষ্ট। ঠিক আছে? এবার রচনামূলকের জন্য তোমাদের মোটামুটি 2টা প্রশ্ন পড়া লাগবে সপ্তম অধ্যায়ে রচনা। ঠিক আছে? সপ্তম অধ্যায়ের জন্য রচনার জন্য যেটা বলছি একটা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে কি জয়েন্টের ধাপ সমূহ। ঠিক আছে? জয়েন্টের ধাপ বা ধাপ সমূহ। ঠিক আছে? 2 নম্বরে আর বাকি যে 2টা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে কি ডুপ্লেক্স জয়েন্ট, আর একটা হচ্ছে কি ওয়েস্টার্ন জয়েন্ট। একটা হচ্ছে কি ডুপ্লেক্স জয়েন্ট, আমার হয়তো লেখা একটু বানান ভুল হতে পারে, সেটা ভুল ধরিও না তোমরা। আর একটা হচ্ছে কি ওয়েস্টার্ন জয়েন্ট। ঠিক আছে? তোমাদের ডুপ্লেক্স জয়েন্টটাও আসতে পারে অথবা ওয়েস্টার্ন জয়েন্ট, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তবে ডুপ্লেক্স এবং ওয়েস্টার্ন জয়েন্ট এর বাইরে অন্য কোনো কি করবে না?
প্রশ্ন আসবে না, এটা আশা রাখতে পারো, ঠিক আছে। তাহলে রচনামূলকের জন্য কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন, একটা ডুপ্লেক্স জয়েন্ট, একটা হচ্ছে ওয়েস্টার্ন জয়েন্ট, আর একটা হচ্ছে কি জয়েন্টের ধাপসমূহ। এই হচ্ছে তোমাদের 7 অধ্যায়, ঠিক আছে। এবার চলে যাব আমরা কোথায়? 8 অধ্যায়। তোমাদের জন্য আমি কিন্তু বেশি প্রশ্ন রাখি নাই, খুবই অল্প প্রশ্নের মাধ্যমেই তোমাদের হচ্ছে খুব সুন্দর করে সাজেশনটা সাজিয়েছি, ঠিক আছে। 8 অধ্যায়ের জন্য খুব কম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। 8ম অধ্যায় সংক্ষিপ্তর জন্য অনলি 3টা, রচনামূলকের জন্য 2টা। সংক্ষিপ্তর জন্য কয়টা? 3টা, আর রচনামূলকের জন্য 2টা। তো সংক্ষিপ্তের জন্য 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি হাউ ইজ ওয়ারিং, হাউস ওয়ারিং, ঠিক আছে। হাউ ইজ ওয়ারিং এটা কি বা এর প্রকারভেদ, ঠিক আছে, এর প্রকারভেদ, ঠিক আছে। হাউ ইজ ওয়ারিং কি বা হাউ ইজ ওয়ারিং এর প্রকারভেদ, ঠিক আছে। এটা তোমার সংক্ষিপ্তটা আসতে পারে, আবার রচনামূলকেও দিতে পারে, ঠিক আছে। যে হাউ ইজ ওয়ারিং কি বা হাউ ইজ ওয়ারিং এর প্রকারভেদ আলোচনা করব, ঠিক আছে। তাহলে হাউ ইজ ওয়ারিংটা কিন্তু ভালোভাবে তোমাদের কি করতে হবে? পড়তে হবে। এরপরে হচ্ছে কি যে ওয়্যারিং এর সুবিধা, আমি যে ওয়্যারিং করব এই ওয়্যারিং এর ফলে কি কি সুবিধা, ঠিক আছে, কি কি সুবিধা হতে পারে বা কি কি সুবিধা পাবো সেই সুবিধাগুলো। তারপর হচ্ছে কি যে 10টি ফিটিংস এর নাম। ওয়্যারিং যখন আমি কাজ করব, এই কাজ করার সময় কি কি ফিটিংস ব্যবহৃত হয় সেই ফিটিংস গুলো কি করব? নাম লেখো। কয়টি নাম? 10টি নাম। ফিটিংস এর 10টি নাম, ঠিক আছে। 10টি নাম খুব ভালো করে, এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে ফিটিংস এর 10টি নাম বলো। অলরেডি তোমরা এই প্রশ্নগুলো অনেকেই পড়েছো, কিন্তু তারপরে আবার পড়বা, কারণ যে প্রশ্নগুলো আমি পড়তেছি এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর এগুলোর মধ্যে থেকেই তোমরা ইনশাআল্লাহ আগামীকাল প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত গেলা। রচনামূলকের জন্য অলরেডি আমি একটা প্রশ্ন বলে দিছি, আর একটা প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে কি ব্যাটেন বা সারফেস ওয়্যারিং কি। একটা বলেছি কি জয়েন্ট, তোমার হচ্ছে জয়েন্টের প্রকারভেদ আলোচনা, জয়েন্ট কি এবং জয়েন্টের প্রকারভেদ আলোচনা, সেটা হচ্ছে একটা রচনামূলক। আর একটা রচনামূলক হচ্ছে কি ব্যাটেন বা সারফেস, ঠিক আছে। ব্যাটেন বা সারফেস জয়েন্টের নিয়মাবলী বা গঠন বা কিভাবে করা হয় সেটা তোমরা পড়বা, ঠিক আছে। এই 2টা প্রশ্ন পড়লেই তোমাদের জন্য 8ম অধ্যায়ে যথেষ্ট, ঠিক আছে। খুব বেশি পড়া লাগবে না, ঠিক আছে। অল্পতেই কিভাবে কি করা যায়, সহজ করা যায়, সেটাই হচ্ছে কি করা। বেসিক ইলেকট্রিসিটি নিয়ে কঠিন করা কিছুই দরকার নেই। এবার চলে যাব আমরা কি 9ম অধ্যায়, ঠিক আছে। 9ম অধ্যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে। 9ম অধ্যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। 9ম অধ্যায় থেকে তোমাদের 1 নম্বরে যেটা প্রশ্ন করবা, সংক্ষিপ্তের জন্য আমি তোমাদের চয়ন করেছি কয়টা? 3টা, আর রচনামূলকের জন্য আছে অনলি শুধু একটা। সংক্ষিপ্তের জন্য পড়বা 3টা, আর রচনামূলকের জন্য পড়বা একটা। তো 1 নম্বর হচ্ছে যেটা পড়বা সংক্ষিপ্তের জন্য, সেটা হচ্ছে কি নাইফ সুইচের শ্রেণীবিভাগ, ঠিক আছে। কি নাইফ সুইচের শ্রেণীবিভাগ, ঠিক আছে। নাইফ সুইচের বেশ কয়েকটা শ্রেণীবিভাগ আছে, সেগুলো খুব ভালো করে মুখস্থ করবা। আর একটা হচ্ছে কি ফ্লোরসেন্ট। 2 নম্বরে এই প্রশ্নটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কি ফ্লোরোসেন্ট, ঠিক আছে। ফ্লোরোসেন্ট টিউব লাইট, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ধরে নাও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিছে, আশা রাখতেছি এই প্রশ্নটা তোমাদের থাকবে। এটা হয়তো বলতে পারে যে কি এর গঠন প্রণালী বলো, অথবা এই চিত্র অঙ্কন করো, বা এর সম্পর্কে কিছু বলো, ঠিক আছে, বা বর্ণনা দাও, ঠিক আছে। এই প্রশ্নটা অবশ্যই তোমরা কি করবা? পড়বা। অথবা বলতে পারে কি টিউবলাইটের হচ্ছে বর্তনী অঙ্কন করো, ঠিক আছে, অথবা কি বর্তনী অঙ্কন করো। এটা হচ্ছে সংক্ষিপ্ত, সাথে হচ্ছে কি রচনামূলক, দুইটাই। রচনাতেও এটা আসতে পারে, ঠিক আছে। টিউবলাইটে হচ্ছে কি বর্তনী অঙ্কন করো, ঠিক আছে। আরো একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি একটি বাতিকে 2টি সুইচ দ্বারা কন্ট্রোল। একটি বাতিকে, তার মানে আমি হচ্ছে এখানে একটা বাতি দিলাম, এই বাতিকে এখানে একটা সুইচ দ্বারা কন্ট্রোল করব, এখানেও একটা সুইচ দ্বারা কন্ট্রোল করব। এই যে নিয়ন্ত্রণ করব কন্ট্রোল করব, এটার একটা বর্তনী আছে না। তাহলে একটি বাতিকে 2 জায়গা থেকে
দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ কিভাবে করব তার যে বর্তনী সেটা তোমাদের কি সংক্ষিপ্ততেও আসে আবার রচনাতেও আসে, ঠিক আছে, রচনাতেও আসে, ঠিক আছে, এটা অবশ্যই পড়বা। এই যে ফ্লোরোসেন্ট এবং ফ্লোরোসেন্ট টিউবলাইট বর্তনী এবং হচ্ছে একটি বাতিকে দুই জায়গা থেকে বর্তনী, এই দুইটার মধ্যে মোটামুটি একটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এই ধরনের এই প্রশ্নগুলো দেয়, যে প্রশ্নগুলোর কথা এখন বললাম এই প্রশ্নগুলো মোটামুটি তোমাদের কি করে থাকে, দিয়ে থাকে, ঠিক আছে। আর একটা প্রশ্ন রয়েছে 4 নম্বরে, সেটা হচ্ছে কি কলিং বেল, ঠিক আছে, কলিং বেল কিভাবে লাগানো হয় তার বর্তনী বা এটি কিভাবে কাজ করে, এটি কিভাবে কাজ করে, এটা হচ্ছে রচনা, ঠিক আছে। এটা জাস্ট শুধু কি রচনার জন্য, কিন্তু এই দুইটা রচনা তো আসতে পারে আবার সংক্ষিপ্ত তো আসতে পারে। আর নাইফ সুসের হচ্ছে শ্রেণী বিভাগ, এটা তোমাদের কিসে আসবে, সংক্ষিপ্ততে আসবে। এই হচ্ছে আমাদের নবম অধ্যায়, ঠিক আছে, নবম অধ্যায়। আমি তোমাদের অল্প কিছুদিনের মধ্যে শেষ করবো, কারণ তোমাদের কালকে পরীক্ষা, তোমরা তাড়াতাড়ি ঘুমাই পড়বা, সকালে উঠে কি করবা, পড়বা। আর সবশেষে আমার কাছে যে হচ্ছে কি চারটা আছে, সবশেষে আমার কাছে যে চারটা আছে সেটা হচ্ছে আমি কি করব, কমেন্ট করে দেবো, ঠিক আছে। এই কমেন্ট দেখে তোমরা হচ্ছে সেই বিষয়গুলো যদি কেউ কেউ নোট না করে থাকো, তাহলে এই যে আমার কাছে হচ্ছে কি লেখা আছে, ঠিক আছে, এই যে লেখা আছে এই লেখাগুলো আমি হচ্ছে তোমাদের কমেন্টে দিয়ে দেবো। এই কমেন্ট থেকে তোমরা হচ্ছে কি করতে পারো, সংগ্রহ করতে পারো, ঠিক আছে। কিন্তু লেখাগুলো বুঝতে হয়তো তোমাদের একটু কষ্ট হতে পারে, তারপর ক্লাসটা করলে তোমাদের জন্য লেখাগুলো সহজ হয়ে যাবে, কারণ আমি কি পড়াচ্ছি ওখানে ওইটাই লেখা আছে, দেখলেই তোমাদের মনে পড়বে। এবার হচ্ছে কি দশম অধ্যায়। দশম অধ্যায়ে তোমাদের মোটামুটি সংক্ষিপ্তর জন্য মোটামুটি প্রশ্ন পড়া লাগবে 4টা, আর রচনামূলকের জন্য প্রশ্ন পড়া লাগবে 1টা, ঠিক আছে। সংক্ষিপ্ত হচ্ছে আমাদের কয়টা, 4টা, আর রচনামূলকের জন্য 1টা, ঠিক আছে। এখন 10 নম্বর অধ্যায়ে যেটা পড়বে 1 নম্বরে, সেটা হচ্ছে কি ফিউজ ও সার্কিট ব্রেকার কি, ফিউজ কি সার্কিট ব্রেকার কি, অথবা হচ্ছে ফিউজের আলোচনা করো, অথবা সার্কিট ব্রেকার আলোচনা করো, অথবা ফ্রিজ এবং সার্কিট ব্রেকারের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে, পার্থক্য। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মোটামুটি কি করতে পারে, আসতে পারে। ফিউজ এবং সার্কিট ব্রেকার কি বা পার্থক্য কি আলোচনা করো, বা এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। প্রোটেক্টিভ ডিভাইস এই প্রশ্নটা তোমাদের মাঝে মাঝে সংক্ষিপ্ততে দিয়ে থাকে। আর একটা হচ্ছে কি রক্ষণ যন্ত্র কি, রক্ষণ যন্ত্র কি, ঠিক আছে। রক্ষণ যন্ত্র তোমরা হচ্ছে এই সার্কিট ব্রেকারও বলতে পারো, ফিউজও বলতে পারো, ঠিক আছে। বা রক্ষণ যন্ত্র কি, বা রক্ষণ যন্ত্রের প্রয়োজনীয়তা কি, বা রক্ষণ যন্ত্র কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, এই রক্ষণ যন্ত্র কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রশ্ন তোমাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, এই প্রশ্ন তোমাদের দিতে পারে কালকে, যে রক্ষণ যন্ত্র কি আর অথবা ডিটেকটিভ ডিভাইস, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা তোমাদের রক্ষণ যন্ত্রের যে প্রয়োজনীয়তা বা রক্ষণ যন্ত্র কিভাবে কাজ করে এটা তোমাদের সংক্ষিপ্ত দিতে পারে, আবার রচনাতেও দিতে পারে, বলা যায় না, ঠিক আছে। এই রক্ষণ যন্ত্র, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আরেকটা প্রশ্ন হচ্ছে কি শ্বাস প্রশ্বাস, ঠিক আছে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিভাবে আসলে হচ্ছে কি তোমাদের বইয়ে দেখবা যে শ্বাস প্রশ্বাস নিয়ে একটা প্রশ্ন আছে, ঠিক আছে। শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিয়ে দেখবা যে তোমাদের সংক্ষিপ্ত অথবা রচনামূলক একটা প্রশ্ন আছে, ঠিক আছে। এটা রচনাতেও আসতে পারে আবার অথবা সংক্ষিপ্ততেও আসতে পারে। এই প্রশ্নটা দেখবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রচনামূলকের জন্য এগুলো আমি সংক্ষিপ্তর জন্য বলতেছি, আবার রচনামূলকের জন্য বলতেছি, ঠিক আছে। সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটার ক্ষেত্রেই বলতেছি, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং রচনামূলকের জন্য আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আমরা যখন কাজ করব, ঠিক আছে, কারেন্টের কাজ বা যে কোনো হচ্ছে কি ইলেকট্রিক কাজ, তখন আমাদের কি কি সতর্কতা প্রয়োজন, কি কি সতর্কতা, ঠিক আছে। এগুলো কিন্তু প্রশ্ন বানাই দিতেও পারবা, ঠিক আছে। কি কি সতর্কতা প্রয়োজন এবং সতর্কতা কেন প্রয়োজন, সতর্কতা কেন প্রয়োজন, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের হতে পারে কি করতে পারে, আসতে পারে, ঠিক আছে। তোমাদের রচনামূলকের আরো একটা প্রশ্ন হচ্ছে কি এটা রচনামূলক, ঠিক আছে, রচনামূলকও দিতে পারে আবার সংক্ষিপ্তও দিতে পারে। আর একটা হচ্ছে আসতে পারে মিনিয়েচার, মিনিয়েচার সার্কিট,
মিনিয়েচার সার্কিট এটা রচনামূলক, এর গঠন প্রণালী বা এর হচ্ছে আলোচনা করতে পারে বা এর কিভাবে কাজ করতে পারে, ঠিক আছে। মিনিয়েচার সার্কিট, এই হচ্ছে 5টা প্রশ্ন হচ্ছে আমাদের 10ম অধ্যায়, ঠিক আছে। এখান থেকে হচ্ছে তোমরা এই কয়েকটা প্রশ্ন করলে 10ম অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় এর বাইরে থেকে প্রশ্ন দিবে না আশা রাখতেছি, ঠিক আছে। 10ম অধ্যায় আমাদের মোটামুটি শেষ। এখন কথা হচ্ছে আমি তোমাদের দিয়েছি অলরেডি 3টা রচনামূলক কমন। এবার আমরা যে বললাম 7 থেকে 10, ঠিক আছে, এর মধ্য থেকে তোমাদের মোটামুটি একটা রচনামূলক পাবা। যে কয়েকটা রচনামূলক বলেছি এই কয়েকটা রচনামূলকের মধ্যেই 7 থেকে 10-এর মধ্যে দেখি কি বাবা একটা রচনামূলক তোমরা পেয়ে যাবে। তাহলে অলরেডি 4টা হয়ে গেছে, আরো 2টা বাকি আছে, সেই 2টাও আস্তে আস্তে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার 11 অধ্যায়, 11 অধ্যায়, ঠিক আছে। 11 অধ্যায়ে খুবই কম প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তোমাদের 11 অধ্যায়ে তোমাদের খুবই কম প্রশ্ন রয়েছে। 11 অধ্যায় তোমাদের জন্য খুবই কম প্রশ্ন এবং খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 11 অধ্যায় তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কম প্রশ্ন। তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য আমি শুধু জাস্ট 2টা প্রশ্ন চয়ন করেছি, অনলি 2টা প্রশ্ন। একটা হচ্ছে কি আর্থিং কি, আর্থিং কি, আর্থিং জিনিসটা কি এটা পড়বা। আর্থিং এর প্রয়োজনীয়তা কি, এর প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা এবং হচ্ছে কি এর প্রকারভেদ। আর্থিং কত প্রকার, ঠিক আছে, প্রকার ভেদ। আর্থিং কত প্রকার বা কি কি, ঠিক আছে। এটা হচ্ছে আর্থিং কি বা আর্থিং এর প্রয়োজনীয়তা। এই প্রশ্নটা তোমাদের বলা যায় না, রচনাতেও দিতে পারে, তবে দেওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। আর আর্থিং এর প্রকারভেদ এগুলো তোমাদের সংক্ষিপ্ততে আসতে পারে, বলা যায় না। আমি যে প্রশ্নগুলো বলেছি এগুলো তোমরা আবার অতি সংক্ষিপ্ততেও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবার আরেকটি প্রশ্ন হচ্ছে কি যে এই আর্থিং এর প্রকারভেদ, একটা হচ্ছে পাইপ আর্থিং, একটা হচ্ছে প্লেট আর্থিং। এই 2টা রচনামূলকের জন্য প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি প্লেট আর্থিং, আর একটা হচ্ছে কি পাইপ আর্থিং। প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং, ঠিক আছে। যদি তোমাদের এই যে 11 অধ্যায় আছে, 11 অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই আর্থিং কি, আর্থিং এর প্রয়োজনীয়তা অথবা এর প্রকারভেদ, আর রচনামূলক থেকে প্রশ্ন দিবে কি প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং। প্লেট আর্থিং এর চিত্র সহ আছে এবং পাইপ আর্থিং এর চিত্র সহ আছে, দেখবা তোমাদের বইয়ের প্রশ্ন, ঠিক আছে। এই 2টা প্রশ্ন থেকে তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এই 2টা প্রশ্ন প্লেট এবং পাইপ আর্থিং। ধরে নাও মোটামুটি আমি তোমাদের বলতে পারি যে এই যে আর্থিং এর যে অধ্যায়টা আছে 11 অধ্যায়, এখান থেকে মোটামুটি ধরতে পারো যে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা 90% আর্থিং থেকে, ঠিক আছে। আর্থিং থেকে মোটামুটি একটা প্রশ্ন তোমাদের কি করতে পারে, দিয়ে দিতে পারে। এই ছিল আমাদের 11 অধ্যায়, ঠিক আছে। আমরা একবারই শেষের দিকে চলে এসেছি। 12 অধ্যায়ে তোমাদের জন্য বেশ প্রশ্ন নাই, অল্প 4টা প্রশ্ন সংক্ষিপ্ত 12 অধ্যায়, ঠিক আছে। 12 অধ্যায় সংক্ষিপ্তর জন্য 2টা আর রচনামূলকের জন্য 2টা। 1 নম্বরে হচ্ছে সংক্ষিপ্তর জন্য 1 নম্বর এবং রচনামূলকে একই প্রশ্ন থাকতে পারে, বলা যায় না। এটা হচ্ছে কি ফ্লুওরেসেন্ট, এটা হচ্ছে কি ফ্লুওরেসেন্ট, ফ্লুওরেসেন্ট ল্যাম্পের আলোচনা। ল্যাম্প, এই যে ফ্লুওরেসেন্ট ল্যাম্প আছে, এই ফ্লুওরেসেন্ট ল্যাম্প এর তোমার চিত্র চাইতে পারে, গঠন প্রণালী আসতে পারে, অথবা শুধু আলোচনা করতে পারে, অথবা বর্তনী চিত্র চাইতে পারে, অথবা বলতে পারে চিত্র সহ আলোচনা করো, অথবা গঠন প্রণালী বলতে পারো, ঠিক আছে। তো এই ফ্লুওরেসেন্ট যে ল্যাম্প রয়েছে এই ল্যাম্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত এবং রচনা 2টার ক্ষেত্রেই, সংক্ষিপ্ত এবং রচনা 2টার ক্ষেত্রেই কিন্তু পড়বা, ঠিক আছে। এখন এই যে ফ্লুওরেসেন্ট ল্যাম্প আছে এটার সুবিধা আছে, অবশ্যই সুবিধা আছে না, সুবিধা পড়বা। তার সাথে কি রয়েছে, অসুবিধা আছে, অসুবিধাও পড়বা, ঠিক আছে। এগুলো খ বিভাগের জন্য সুবিধা এবং অসুবিধা কি ক এবং খ বিভাগে আসতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি যে এই যে ফ্লুওরেসেন্ট ল্যাম্প রয়েছে এটার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি চেক কয়েল এবং হচ্ছে কি স্টার্টার এর কাজ। এই যে ফ্লুওরেসেন্ট এর হচ্ছে কি একটা রয়েছে কি চেক চোক কয়েল, চোক কয়েল, সরি চোক কয়েল, আরেকটা রয়েছে কি স্টার্টার, স্টার্টার।
এই দুইটার হচ্ছে কি, এই দুইটার কাজ, এই যে ফ্লুইড ল্যাম্প রয়েছে, এই দুইটা জিনিস হচ্ছে একটা চক্রয়েল এবং স্টেটর, এই দুইটার কাজ কি, ঠিক আছে? এটা তোমাদের সংক্ষিপ্ত তো আসতে পারে অথবা রচনামূলকও দিতে পারে। এবার রচনামূলকের জন্য আর দুইটা প্রশ্ন রয়েছে, এটা কিন্তু একটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন। আর রচনার জন্য যেটা পড়বা সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কি এলইডি লাইটের গঠন চিত্র সহ, এলইডি লাইটের গঠন চিত্র সহ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি সোডিয়াম কপার ল্যাম্পের গঠন, সোডিয়াম কপার না, সোডিয়াম হচ্ছে কি ভ্যাপার ল্যাম্প, সোডিয়াম ভ্যাপার ল্যাম্প। তোমাদের প্রশ্নে দেখবে যে সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের প্রশ্নটা অনেক সালে আসছিল, এটি তোমাদের দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায় থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, ঠিক আছে? একটা এলইডি লাইট, সোডিয়াম, আর একটা হচ্ছে কি চেক কয়েল, আর হচ্ছে স্টার্টার, আর হচ্ছে কি ফ্লুওরেসেন্ট ল্যাম্পের হচ্ছে কি আলোচনা, চিত্র, গঠন, সুবিধা অসুবিধা, এর বাইরে 12 অধ্যায় থেকে আমাদের আলোচনা দিবে না, ঠিক আছে? এরপরে আর আমাদের শুধু দুইটা অধ্যায় রয়েছে, 13 এবং 14। 13 এবং 14 অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 13 অধ্যায়ে তোমাদের জন্য আমি কিন্তু খুবই কম করেছি, প্রশ্ন কিন্তু কমিয়ে আনছি। 13 এবং 14 অধ্যায়ে দেখবে তোমরা অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? সংক্ষিপ্তর জন্য আমি তোমাদের অনলি 4টা প্রশ্ন রেখেছি। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে কি চুম্বক কি, ঠিক আছে? এই চুম্বকের সাথে আরেকটা প্রশ্ন জড়িত আছে, চুম্বক বল রেখা, এবং এটার সাথে আরেকটা শব্দ রয়েছে কি ইনসিটি, চুম্বক ফিল্ড ইনসিটি, এখানে আরেকটা কথা যুক্ত হবে, চুম্বক ফিল্ড ইনসিটি। চুম্বক কি বলরেখা বা চুম্বক বলরেখা অথবা চুম্বক ফিল্ড ইনসিটি, এই তিনটা প্রশ্ন তোমাদের ক বিভাগেও আসতে পারে অথবা খ বিভাগেও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে কি আরেকটা প্রশ্ন হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি, এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফ্লাক্স ডেনসিটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কি আরেকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রচনামূলক এবং সংক্ষিপ্তর জন্য, একটা হচ্ছে কি ফ্লোমিং ডান হাতি অথবা হচ্ছে কি বাম হাতি, ফ্লোয়িং ডান হাতি এবং বাম হাতি, ফ্লোয়িং ডান হাতিটা আসতে পারে অথবা ফ্লোয়িং বাম হাতি। এই প্রশ্নটা তোমাদের হয়তো তুলে দিছে স্যারেরা, ফ্লোয়িং ডান হাতি এবং বাম হাতি, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অবশ্যই ছাড়বা না, সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটার জন্য, ঠিক আছে? ফ্লোয়িং ডান হাতি এবং বাম হাতি, ঠিক আছে? আর এখানে আমি যে একটা কথা বললাম, চুম্বক বলরেখা এর বৈশিষ্ট্য পড়বা, চুম্বক বলরেখা এর কি বৈশিষ্ট্যটা পড়বা অবশ্যই, ঠিক আছে? এবার রচনামূলকের জন্য বেশি না, অনলি দুইটা, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে কি বলরেখার বৈশিষ্ট্য, যেটা অলরেডি আমি বলেছি যে চৌম্বকের বৈশিষ্ট্য কি অথবা চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি, এটাই রচনামূলক, ঠিক আছে? আর একটা হচ্ছে কি ডান হাতি, এই যে এখানে বললাম ফ্লোমিং ডান হাতি এবং বাম হাতি যে চিত্রগুলো রয়েছে, এই চিত্রগুলো তোমাদের মাঝে খ বিভাগ বাদ দিয়ে কি করে গ বিভাগে দিয়ে দেয়, তাহলে এই দুইটা প্রশ্ন অবশ্যই কি করবা না, এই যে এইটা বিশেষ করে ছাড়বা না, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের কি করতে পারে, দিয়ে দিতে পারে, ওকে? এখন কথা হচ্ছে আমাদের 13 অধ্যায় শেষ, চতুর্থ অধ্যায় একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, চতুর্দশ অধ্যায় 14 অধ্যায়, ঠিক আছে? 14 অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, 14 অধ্যায়, ঠিক আছে? এখন 14 অধ্যায়ের তোমাদের বইয়ে দেখবে অঢেল প্রশ্ন রয়েছে, আমি সেখান থেকে একবারে খুবই কম প্রশ্ন নিয়ে এসেছি। সংক্ষিপ্তের জন্য মোটামুটি তোমাদের জন্য প্রশ্ন রয়েছে কয়টি, 5টি, আর রচনামূলকের জন্য প্রশ্ন রয়েছে শুধু 1টি, ঠিক আছে? ওই 1টি আসার সম্ভাবনা কত, রচনামূলকের যে প্রশ্ন আমি 1টি দিব, এটার সম্ভাবনা আসার সম্ভাবনা কত পার্সেন্ট, 99%। এখানে অলরেডি 4টা দিছি, ঠিক আছে? 4টা দিছি, আর এখানে আমি বলে দিলাম একটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট, 99%, ঠিক আছে? যেটা আগেই বলে দিই কি ফ্যারাডের সূত্রের প্রমাণ, এই রচনামূলকে একটা আসার সম্ভাবনা 99%,
পার্সেন্ট। ঠিক আছে, এটা শুধু স্যারেরা দিতে বাকি নেই, আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে ফ্যারাডের সূত্র প্রমাণটা অবশ্যই করবা, দরকার পড়লে মুখস্থ করবা, 6-7 বার লিখলে অটোমেটিক্যালি মুখস্থ হবে যদি বুঝতে না পারো। ঠিক আছে, তবে খুব সোজা আছে, একটু কঠিন হইলে বেশ কয়েকবার করলে অটোমেটিক্যালি তোমার মনে না থাকলেও কলম কি করবে, মনে রাখবে। তাহলে রচনামূলক এটা, তাহলে মনে করলাম যে ফ্যারাডের সূত্র দিয়ে দিল চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে আরো একটা, তাহলে কয়টা হয়ে গেল, 5টা। আর মাঝে আমাদের রয়েছে কি 11 অধ্যায় থেকে 13 অধ্যায়, এই 13 অধ্যায়ের মধ্য থেকে দিবে একটা, তাহলে হয়ে গেল 6টা। 6টা রচনামূলক আমি তোমাদের কি করলাম, দিয়ে দিলাম। এখন তোমরা যেভাবে পড়বে সেভাবেই তোমরা কি করবে, কমন পাবে। ওকে, এখন হচ্ছে চতুর্থ অধ্যায়ের চতুর্থ 14 অধ্যায় থেকে তোমরা মোটামুটি একটা থেকে দুইটা সংক্ষিপ্ত কি করবা, কমন পাবা। তার মধ্যে একটা হচ্ছে কি, 1 নম্বরে যেটা পড়ব আমরা, কি যেটা পড়লাম, ফ্যারাডের সূত্রটা কি, ফ্যারাডের সূত্রটা কি। ঠিক আছে, ফ্যারাডের সূত্র কি বা এর বিবৃতি। ঠিক আছে, কি বিবৃতি, ফ্যারাডের সূত্রের বিবৃতি। ঠিক আছে, এখানে তোমাদের আরো একটা সূত্র রয়েছে কি, লেনজের সূত্র। লেনজের সূত্র, এটার বিবৃতিগুলো আসে, ফ্যারাডের সূত্র বিবৃতি সংক্ষিপ্ততা, আবার হচ্ছে কি লেনজের সূত্রের বিবৃতি। এখানে তোমাদের ছোট্ট করে আরো একটা প্রমাণ রয়েছে, খুবই ছোট্ট, সেটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র W ইকুয়াল হাফ L I স্কয়ার। চৌম্বক ক্ষেত্র W ইকুয়াল কি হাফ L I স্কয়ার। এই প্রমাণটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি EMF। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, EMF অনেকবার পরীক্ষায় আসে। EMF বলতে কি বোঝায়? আর একটা প্রশ্ন হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ চুম্বকীয়, এই প্রশ্নটা কিন্তু তোমরা আগেও পড়েছো, তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা তোমাদের ফিজিক্সেও ছিল। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ, তাহলে ফ্যারাডের সূত্র কি বা বিবৃতি, লেনজের সূত্র, চৌম্বক ক্ষেত্র, প্রমাণ হচ্ছে EMF কি, এবং তড়িৎ চুম্বকীয় আবেশ কি। এই হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য হচ্ছে কি প্রশ্ন, আর সংক্ষিপ্তের জন্য প্রশ্ন, আর রচনামূলকের জন্য একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি আমাদের ফ্যারাডের সূত্র। এই হচ্ছে তোমাদের 14টা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত হচ্ছে সিলেবাস। এখান থেকে আমি মনে করি তোমাদের এই প্রশ্ন, তোমাদের এটা প্রশ্ন হয় কত মার্কের কোশ্চেন, 90 মার্কের কোশ্চেন। আজকে আমি যতগুলো তোমাদের দিলাম এগুলো যদি তোমরা করো, তাহলে আমি মনে করি কি যে তোমরা মোটামুটি 80-80 মতো অ্যান্সার করতে পারবা, 80+। ঠিক আছে, যতগুলো প্রশ্ন করেছে এই সবগুলো তুমি যদি কি করো 100-100 করে দিতে পারো, তাহলে আমি তোমাকে কি করব, ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি তুমি 80+ মার্ক তুলে আসতে পারবা। ঠিক আছে, এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করতে পারো, তাহলে আমি একটু তোমাদের সেই বিষয়ে একটু আলোচনা করে আজকে লাইভটা শেষ করে দেব। ঠিক আছে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো কাইন্ডলি, কারণ তোমাদের কালকে পরীক্ষা আমি বেশি লং করব না, অটোমেটিক্যালি অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে যে ক্লাসটা তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ, ক্লাসটা তুমি পেয়ে যাবে ইউটিউবে, কিছুক্ষণ পরে ক্লাসটা পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমি এই নোটটা, আমি যে নোটটা দেখে তোমাদের পড়াইলাম, নোটটা করছি, এই নোটটা হচ্ছে সাজেশনটা তোমাদের পিকচারে আমি কমেন্টে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। তোমরা হচ্ছে সেই কমেন্টে দেখে যদি কিছু তুলতে মিসিং হয় তাহলে সেটা তোমরা তুলে দিবা। আশা রাখি তোমরা, আমি যে সাজেশনটা দিলাম ইনশাআল্লাহ তোমরা কি মোটামুটি না ফুলফিল ভাবে কমন পাবা। ঠিক আছে, কারণ এর বাইরে ইম্পর্টেন্ট প্রশ্ন এই বইতে নাই, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সবগুলোই ফুলফিল ভাবে ইম্পর্টেন্ট। তোমাদের তাহলে ভাবতেছি আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে লাইভটা শেষ করতেছি। আর তোমাদের সামনে ম্যাথ 1 পরীক্ষা রয়েছে 28 তারিখ ইনশাআল্লাহ, তোমাদের সামনে আবারও দেখা হবে ম্যাথ 1 এর খুব
ছোট্ট একটা সিলেবাস নিয়ে, যাতে করে তোমরা হচ্ছে ম্যাথ 1 কে যারা হচ্ছে ভয় পাচ্ছ বা ম্যাথ 1 করো নাই, তাদের খুব সংক্ষিপ্ত আকারে একটা কি করব সাজেশন দিব, যাতে তোমরা কি করতে পারো, খুব ভালোভাবেই হচ্ছে কি ম্যাথ 1 এর সকল অ্যানসার কি সলভ করতে পারো। ঠিক আছে, তোমাদের আমি কিছু ভালো দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি সেই চেষ্টায় সফল হব। তোমরা একজন প্রশ্ন করেছো অতি সংক্ষিপ্ত কি সব পড়বো? ভাই অতি সংক্ষিপ্ত সবকিছু পড়া লাগবে না ভাইয়া, অতি সংক্ষিপ্ত তোমার জন্য যেহেতু খুবই অল্প সময়, তোমার জন্য আমি আরো সংক্ষিপ্ত করলাম। 15 সালের পরে যে প্রশ্নগুলো আসছে, কত সালে, 15 থেকে 23 অবধি, ঠিক আছে, এটা তো আমাদের 23-এর পরীক্ষা দিতে, তার মানে 15 থেকে 22 অবধি যে প্রশ্নগুলো আসছে, 15 থেকে 22 অবধি, 15 থেকে 22 অবধি যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো তুমি পড়বা, তাহলে আমি মনে রাখি 10-এর মধ্যে তুমি 9টা পারবা ইনশাআল্লাহ। 10টা প্রশ্নের মধ্যে 9টা পেরে যাবা। ঠিক আছে, 15 থেকে 22-এর মধ্যে যতগুলো সংক্ষিপ্ত আছে, এই সংক্ষিপ্তগুলো পড়বা, তাহলে তুমি 10-এর মধ্যে 9টা পারবা ইনশাআল্লাহ। আর কিছু তোমাদের জানার থাকলে বলো, তোমাদের পরীক্ষা আছে, আমি খুব তাড়াতাড়ি লাইভটা শেষ করবো। আর তোমাদের ম্যাথের জন্য আমি হচ্ছে খুব ভালো একটা খুবই সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন দিব, যাতে তোমরা হচ্ছে খুব ভালোভাবে কি করতে পারো, অ্যানসার করতে পারো। আর তোমাদের যে সামনে কেমিস্ট্রি অথবা ফিজিক্স রয়েছে, আমি ফিজিক্সের মোটামুটি সাজেশন দিয়েছি। তারপর যদি তোমাদের মনে হয় যে ভাইয়া আবার সাজেশন দিলে ভালো হবে, তাহলে অবশ্যই আমি তোমাদের দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ, আমাকে বলবা। আর তোমাদের ফিজিক্স অথবা আর বাদে যে কোনো সাবজেক্টে যদি সাজেশন প্রয়োজন হয়, তাহলে আমাকে জানাও, আমি চেষ্টা করব আমার যতদূর সম্ভব পরীক্ষার মাঝেতেও তোমাদের সাজেশনগুলো দেওয়ার। মাঝে তোমাদের কিছুদিন আমি ক্লাস সামনে বাংলা গেল, তারপরে ইংলিশ, এগুলো সাজেশন দিই নাই। তার কারণ হচ্ছে বাংলা এবং ইংরেজির সবাই আমার হচ্ছে পরীক্ষার চাপ ছিল, আমার 11, 12, 14, 15, 14, 15 পরীক্ষা ছিল, যার কারণে আমি সেগুলো ক্লাস নিতে পারি নাই, তোমাদের সেই সাবজেক্টগুলো সাজেশন দিতে পারি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ফুলফিল ভাবে, খুবই শর্ট ভাবে, খুব সুন্দরভাবে তোমরা একটা সাজেশন পাবা, এটা আশা রাখতে পারো ইনশাআল্লাহ। আশা রাখি তোমাদের আর কোনো প্রবলেম নেই, আর যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও কাইন্ডলি, আমি শেষ করে দেবো। ম্যাথ আর ফিজিক্স, ঠিক আছে, ম্যাথের সাজেশনটা তোমাদের, ম্যাথের পরীক্ষা হচ্ছে কত তারিখ, 28 তারিখ, ঠিক আছে, ম্যাথের পরীক্ষা 28 তারিখ, ইনশাআল্লাহ কাল অথবা পরশু, ঠিক আছে, কাল অথবা পরশু, ঠিক আছে, কালকে যদিও সম্ভব না হয় তাহলে পরশু দিন আমি ইনশাআল্লাহ ম্যাথেরটা দেওয়ার চেষ্টা করব। আর ফিজিক্স তোমাদের ফিজিক্স 1, আমি ফিজিক্স 1 এর তোমাদের সাজেশন দিছি, তারপরও তুমি দেখিও, লাইভ ক্লাস নিয়ে দেখছি মোহাম্মদ এমডি কাউসার আহমেদ, আমি ফিজিক্সের তোমাদের সাজেশন দিছি, তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা সেই ক্লাসটা দেখিও, আমি লাইভ ক্লাস নিছিলাম, তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তারপরও আমি দেবো, সমস্যা নাই, আরো সংক্ষিপ্ত আকারে দেবো, ঠিক আছে, তোমাদের যদি দরকার হয় আমি অবশ্যই দেবো, সমস্যা নাই, ইনশাআল্লাহ পাবে। আমাদের ম্যাথের সিলেবাসটা, তোমাদের ম্যাথের 1 এর সিলেবাসটা অনেক বড়, তোমাদের কাছে অনেকের কাছে ভয় মনে করতে হয়, কিন্তু কোনো টেনশন নাই, আমি আছি তোমাদের জন্য, ম্যাথের সিলেবাসটা একবারে ছোট করে দেবো, একবারে অল্প কিছু সংখ্যক ম্যাথের মধ্যে তোমাদের দিয়ে একবারে কি করবো, পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে পারো সেটা তোমাদের দ্বারা সম্ভব করিয়ে ওঠাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা আগামীকাল ভালোভাবে পরীক্ষা দাও, এসে রাখছি, ইনশাআল্লাহ সবই কমন পাবা। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।